আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ অনেকগুলো খবর আছে, এবার খবরে ফিরি। এতদিন ধরে আমি যে চেঁচিয়ে যাচ্ছিলাম যে চিকেন স্নেকে সৈন্য সমাবেশ হচ্ছে এবং নানান রকম বর্ডার গার্ড সমস্ত রেডি করা হচ্ছে, ওখানে রাফাল উঠছে, ড্রোন উঠছে, যে এতদিন আপনারা কানে নেননি। আমায় যেভাবেই হোক আপনারা দেখে দিয়েছেন, এখন আপনাদের মিডিয়ার কানে জল ঢুকেছে। যদিও তাদের দোষ নেই, তাদের দোষ পুরোপুরি দেবো না, কারণ গভর্নমেন্ট লেভেল থেকে কোনো রকম এতে উচ্চবাচ্য করা হয়নি, কনফার্মেশন ছিল না, ফলে তারাই বা বলবে কি করে। ইন্ডিয়া গভর্নমেন্ট যদি কনফার্ম করতো তবে তো বলতো। আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট কনফার্ম করেছে, আজকে আমাদের এখানে বেরিয়েছে চিকেন থেকে সুরক্ষায় জোর পারস্পরিক সমন্বয়। আনন্দবাজারে বেরিয়েছে, বাঁদিকে দেখুন, ডান দিকে আপনার চিকেন স্টেকের ছবি সহ কোন কোন জায়গায় এইগুলো সৈন্যগুলোকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে এবং ড্রোন ফোন ওড়ানো হচ্ছে। আমি খবরটা একটু পড়ছি, আপনারা একটুখানি শুনুন মন দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খবরের আপনার গভীরতা কতটা এবং তার ব্যাপকতা কতটা। কারণ যে মানে 7 কর্মদিবস এ করে দেওয়া হয়েছিল, তার সঙ্গে কিন্তু এই খবরের কিন্তু লিঙ্ক ওতপ্রোতভাবে জড়িত। আমি খবরটা আগে পড়ি। সাম্প্রতিক আবহে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত রাখতে জোর দেওয়া হলো বিভিন্ন বাহিনীর পারস্পরিক বোঝাপড়ায়। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে শনিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে একটি বৈঠকে বিভিন্ন বাহিনীর বৈঠকের সমন্বয় মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে। উত্তরবঙ্গ এবং সিকিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর 33 কোরের এক শীর্ষ আধিকারিকের কথায় 33 কোরের নাম কিন্তু আমি বহুদিন ধরে বলছি। শীর্ষকর্তার কথায় বিভিন্ন বাহিনীর মধ্যে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান প্রদানের স্বার্থে নিয়মিতভাবে এই ধরনের বৈঠক হয়। তবে চিকেন স্নেকের গুরুত্বকে অক্ষত রাখতে প্রত্যেক বাহিনী নিজের মতো করে কাজ করলো, এবার সমন্বয় বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মহলের কথায় নিয়মিত বৈঠক হলেও বর্তমান পরিস্থিতিতে এই বৈঠকের বাড়তি গুরুত্ব রয়েছে। কারণ বাড়তি গুরুত্ব এই কারণে রয়েছে, কি কি করা হচ্ছে সেটা হচ্ছে বাড়তি গুরুত্ব। যেটা যুদ্ধ পরিস্থিতিতে যেগুলো করা হয় সেইগুলো করা হচ্ছে। এবারে বাকি খবরটুকু পড়ছি। শনিবার বৈঠকে সেনা, বায়ুসেনা, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি ইন্দো তিব্বত ব্যাটালিয়ন ফোর্স, আইটিবিপি, পুলিশ ফোর্স, ইন্ডো ব্যাটালিয়ন পুলিশ ফোর্স, আচ্ছা, কর্তারা উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ, রেল পুলিশের প্রতিনিধিরাও। ডাকা হয়েছিল বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত সংস্থাকে। সূত্রের খবর, উত্তর দিনাজপুর থেকে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি পর্যন্ত বিস্তৃত 22.5 কিলোমিটার দীর্ঘ চিকেন স্নেক এবং উত্তর দিনাজপুর থেকে কোচবিহার পর্যন্ত বিস্তৃত কয়েকশো কিলোমিটারের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। সীমান্তের ওপারে লালমনিরহাট এলাকায় বাংলাদেশ এয়ারবেসে চীনের বিমান ওঠানামার খবর ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির কাছে এসেছে। আবার দিল্লি বিস্ফোরণে অভিযুক্তদের সঙ্গে যোগ থাকার সন্দেহে আইএনএ শিলিগুড়ি করিডোর এলাকার এক যুবককে জিজ্ঞাসাবাদ করেছে, তবে তদন্তের পরে তাকে সন্দেহের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে। তবে এলাকাটি এখনো গোয়েন্দাদের নজরে রয়েছে। এই পরিস্থিতিতে এবার শুনুন, এই পরিস্থিতিতে সীমান্তে বাছাই করা বিএসএফ চৌকিতে একজন করে অতিরিক্ত কমান্ডিং অফিসার পাঠানো হচ্ছে। একজন করে অতিরিক্ত অফিসারদের পাঠানো হচ্ছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর সীমান্ত চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। স্ট্র্যাটেজিক গুরুত্ব অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপন করে জওয়ানদের সংখ্যা বাড়িয়ে চৌকি এবং ক্যাম্পগুলির মধ্যে সমন্বয় রাখা হচ্ছে। চৌকি হচ্ছে আপনার, একটা হচ্ছে ক্যাম্প। ক্যাম্প হচ্ছে গিয়ে যত স্কুল বাড়ি আছে না, এখন তো আমাদের সব ছুটি পড়ে গেছে, সব পরীক্ষা হয়ে গেছে, সব ছুটি পড়ে গেছে।
স্কুল বাড়িগুলোকে দখল করা হয়েছে, হসপিটালগুলোকে আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে, এবং আর চৌকি যেগুলো আছে, যেগুলো বর্ডার পোস্ট যেগুলো আছে, সেগুলোকে সমন্বয় রাখা হচ্ছে, তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এই কাজের নজরদারিতে বিএসএফ এর পাশে থাকছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং সেনাও। কাঁটাতারবিহীন অঞ্চলে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের ব্যবস্থা মসৃণ রাখার গুরুত্ব আরোপ করা হয়েছে, যেটাই বলছিলেন যে সমস্ত রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এতদিন ধরে আমি যেটা বলে আসছিলাম। জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুরের প্রতিটি সীমান্ত থেকে বাকি সীমান্তে যাওয়ার রাস্তার পরিকাঠামো একদম ঠিকঠাক করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্থানীয় সাংসদ, প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরিস্থিতির মূল্যায়ন করা হচ্ছে। এই যে স্থানীয় এই যে এমএলএ, তারপর আপনার পুরসভার যে পুরপিতা আছে, তাদের সঙ্গে আলোচনা করে স্থানীয় স্কুল যেগুলো আছে, তারপরে হাসপাতাল যেগুলো আছে, নার্সিংহোম যেগুলো আছে, সেগুলো সেখানকার রোগী অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র ব্যবস্থা করা, এবং তাদের প্রপার ট্রিটমেন্টে যেন কোনো অসুবিধে না হয়, গোলাগুলি চললে যাতে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। ওখানে সমস্ত হসপিটালগুলোর দখল নিয়ে নিচ্ছে মিলিটারি ডাক্তাররা। এখন এই যে স্কুল, সেখানে যে আপনার এত সেনা করা হচ্ছে, ক্যাম্প করা হচ্ছে, কেন? একটা একটা সেনা তো ওখানে রয়েছে, এবার সেনা আস্তানা আবার করা হচ্ছে কেন? আস্তানা করা হচ্ছে এই কারণে যে যখন সেনা শর্ট পড়বে, তখন এখান থেকে ধরুন একটা সেনা ঢুকলো, খালি হলো, আস্তানা থেকে আরো কিছু সেনা গেল, গিয়ে ওখানে আবার দাঁড়ালো, আবার ওরা এগুলো, আবার পেছন দিয়ে আরো গেল, এই করতে আবার আহত হতে পারে, তাই চিকিৎসা করতে হবে দ্রুত। যার জন্য রোড ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলা হয়েছে। আমি যেটা বলেছিলাম, পুরো সীমান্ত জুড়ে ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলা হয়েছে, গাড়ি নিয়ে পুরোটা আপনার যাওয়া যাবে। এটা হচ্ছে আপনার ও 7 দিন, একটা সিনেমা বেরিয়েছিল আমাদের এখানে, ও 7 দিন, অনিল কাপুরের। তা ও 7 দিনের মতো কর্মদিবস তো শেষ হয়ে আসছে। কর্মদিবস যত শেষ হয়ে আসছে, তত এখানে চরম উত্তেজনা বাড়ছে। আমি শুনছি নাকি ওই আসাম, কি বলতে, পাকিস্তান থেকে নাকি রাইফেল টাইফেল সব আনা হয়েছে। আরে ড্রোন যখন পড়বে 2220 কিলোমিটার স্পিডে পড়বে, রাইফেলে তাক করতে করতে তো ড্রোন উড়িয়ে দেবে। রাইফেল দিয়ে কি আর যুদ্ধ হয় আজকের দিনে? আজকের দিনে যুদ্ধ হয় একবার টেকনোলজি দিয়ে, সুইচ টিপে যুদ্ধ হয়। সেই যুদ্ধে ওই গোদা রাইফেল আর স্নাইপার আর অমুক কিছুই কাজ করবে না। স্নাইপারকেও মেরে দেবে আর রাইফেলধারীকেও মেরে দেবে। তো যে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে মঙ্গলবার ভোর রাতে উলফা এর মেজর জেনারেল অরুণ উদয় দাহেরা, একে আসামের জঙ্গল থেকে আমার সিকিউরিটি ফোর্স একে অ্যারেস্ট করেছে। এই উলফা এর একজন টপ লিডার ছিল, এবং তারপরে সে স্বীকার করেছে বাংলাদেশের সঙ্গে তার যোগ, বাংলাদেশ সীমান্ত কোথা থেকে তাদের অস্ত্র আসে সেই সমস্ত জায়গাও সে দেখিয়ে দিয়েছে। ফলে সেই জায়গাগুলোকে সিকিওর করা হয়েছে। কালকে আমি যে খবরটা করেছিলাম, এই জামায়াত সমস্ত, কাল না পরশু দিনকে জামায়াত বলেছে যে তারা কার্নেজ করে দেবে, গণহত্যা করবে যদি গণভোট হয়। তারপরে তারা এই খবরটা আমার বেরোনোর পর তারা গতকালকে 4টে কাগজের অফিসে গিয়েছে, ইত্তেফাক, সমকাল, যুগান্তর এবং ডেইলি স্টার। এই 4টে কাগজে গিয়ে তাদের সম্পাদকদের সঙ্গে মিট করে তাদের বোঝানো হয়েছে যে এই সমস্ত খবর ভুয়ো এবং ভিত্তিহীন, এগুলো সমস্ত বলা হয়েছে। তারপরে এবার সম্পাদকরা কি করবে, সে সম্পাদকদের ব্যাপার। আচ্ছা, কমনওয়েলথের যিনি মাথা মানে লিড করছেন, তিনি গতকালকে ব্রিটেন, কানাডা, ইন্ডিয়া, তুর্কি, ইউরোপিয়ান ইউনিয়ন, সৌদি আরব, এদের সঙ্গে সবার সঙ্গে একটা 5 তারা হোটেলে একটা মিট করেছেন। মিট করে তাদের মধ্যে কথা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রণয় ভার্মা, আমাদের ভারতবর্ষের যিনি
রাষ্ট্রদূত আছেন, প্রণয় বার্মা উপস্থিত ছিলেন। সব থেকে উল্লেখযোগ্যভাবে ট্রেসি জেকবসন, তিনি অনুপস্থিত দেশে থাকলেও তার হয়ে কেউ একজন ওখানে উপস্থিত বৈঠকে হয়, কিন্তু তিনি উপস্থিত হননি। ফলে এখানে একটা প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে যে আমেরিকা হয়তো কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে। আর এটা আরো পাকা হচ্ছে আগামীকাল পরশু পল কাপুর আমাদের দেশে আসছেন। আগে ঠিক ছিল পল কাপুর বাংলাদেশ হয়ে, ভারত হয়ে পাকিস্তান যাবেন। এখন শোনা যাচ্ছে আগে ভারতে আসবেন, তারপর বাংলাদেশ হয়ে, তারপর তিনি পাকিস্তান যাবেন, হয়ে তিনি বেরিয়ে যাবেন। ফলে তিনিও সামগ্রিক পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করবেন, এবং কমনওয়েলথের রয়েছে শীর্ষকর্তা রয়েছে, তার সঙ্গেও তার একটা আলোচনা হবে। আজকে আমাদের ভুটানের প্রধানমন্ত্রী আজকে ফিরে যাচ্ছেন। আর দুটো মৌ স্বাক্ষর করার জন্য ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন, এটা তো মানা খুব মুশকিল দাদা। ভুটানের যে কোনো মন্ত্রী বা যে কোনো সচিব এসে ওই দুটো মৌ স্বাক্ষর করে দিয়ে চলে যেত। আসলে মৌ স্বাক্ষর যেটা হচ্ছে সেটা হচ্ছে সামনের দিকে একটা ফেস অফ দ্য ফ্যান। এখন পেছনে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের সতর্ক বাহিনী, কারণ সতর্ক বাণী, যেহেতু 7 কর্মদিবস শেষ হচ্ছে, এদিকে সেনাবাহিনী তোড়জোড় করছে, স্কুল ফাঁকা হচ্ছে, হসপিটাল ফাঁকা হচ্ছে, ক্যাম্প বাড়ানো হচ্ছে, প্রত্যেকটা ক্যাম্পে একটা করে মানে কমান্ডিং অফিসার, যাদের নেতৃত্বে আর কি থাকে, আর কমান্ডিং অফিসার যা বলবে কমান্ড তাই শুনবে। একদম কমান্ডিং অফিসারের নেতৃত্বেই কিন্তু সমস্ত কিছু হয়। এটা আপনাদের দেশের সেনাবাহিনীও এটা জানে। আপনাদের 26 অক্ষরের ওই ল্যাজমোটা ছিল না, আসিফ মামু, সজীব ভুঁইয়া, আমি বলেছিলাম তিনি দুবাই যাচ্ছেন। প্রকাশ পেয়েছে তিনি দুবাইতে দুটো মোবাইল শোরুম কিনেছেন, সম্ভবত 23 কোটি টাকা দিয়ে দুটো মোবাইল শোরুম কিনেছেন। ওখানে গিয়ে কাজকর্ম করে খাবেন টাবেন, এই সমস্ত বলা হচ্ছে। আর একটা জিনিস বলা হচ্ছে, আর একটা বড় ঢপবাজি করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে আপনাদের। সেটা হচ্ছে হাসিনাকে প্রত্যার্পণ চেয়ে চিঠি দেওয়া হয়েছে ভারতবর্ষকে। ভারতবর্ষে কোনো চিঠি পিঠি দেওয়া হয়নি আজ পর্যন্ত। সকাল পর্যন্ত খবর নিয়ে বলছি, ভারতবর্ষ এমন কোনো চিঠি পায়নি। আর একটা জিনিস আপনারা খেয়াল করুন, যেদিকে এই চিঠি দেওয়ার কথা বলে সেদিনকে ছিল কি সরি সেদিনকে ছিল কি শুক্রবার, আপনার ছুটির দিন। আবার ওই দিনকেই ভোরবেলা ভূমিকম্প হয়েছে। তাহলে ভূমিকম্পে যখন দেশ যখন একেবারে মানে বিপর্যস্ত, তখন দেশের সমস্ত সমস্যা ছেড়ে শেখ হাসিনাকে ফেরানোর এক্সট্রাডিশন চিঠি দেবে, আর সেই চিঠি বলবে বা ভারতবর্ষ বলবে আমি পাইনি। আগে তো প্রাপ্তি স্বীকার করেছিল, এখন তো প্রাপ্তি স্বীকার করবে তো, হ্যাঁ চিঠিটা পেয়েছি। চিঠির উত্তর দিল কি দিল না তো পরের কথা। যে এই যে ঢপবাজিগুলো আপনাদের সঙ্গে করা হচ্ছে না, এগুলো পুরো একদম মানে আপনাদের বোকা বানানোর খেলা চলছে। এই বোকা বানানোর খেলা থেকে আপনারা বেরিয়ে আসুন। এই সরকারের কিছু নেই, হাড় মাংস গলে গলে পড়ে যাচ্ছে। এখন চারদিক দিয়ে বলেছি না, চারদিক দিয়ে ইউনূস এখন ঘেরাটোপে পড়ে গেছে। কিন্তু কেল্লাদার যারা আছে না, তারা খিল বন্ধ করে দিয়ে, কেল্লা বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, ইউনূস আটকে পড়েছে। বিএনপি যেতে দেবে না, জামাত যেতে দেবে না, এনসিপি যেতে দেবে না, আর বেরোতে পারলে আওয়ামী লীগ যদি ধরতে পারে তারা তো পিটিয়ে লাশ করে দেবে। ফলে এখন আপনাদের এই যে উপদেষ্টা প্রধান যিনি আছেন মোহাম্মদ ইউনূস, তিনি খুব বিকায়দায় পড়ে গেছেন। আর এখন কয়েকটা দিন হয়তো বাকি আছে, তারপর যে কোনো দিন আপনার টপাটপ 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 পড়তে শুরু করবে। তখন দেখবো যে ওই পাকিস্তান থেকে আসা রাইফেল দিয়ে কটা ড্রোন শিকার করতে পারেন আপনারা। পাখি শিকার করা যাবে, ড্রোন তো শিকার করা যাবে না। আর মিসাইল হলে সে তো আলাদা বন্দোবস্তই হয়ে যাবে। তো আমি একদিন ধরে যেটা চিল্লিয়ে যাচ্ছিলাম, এখন
মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ফলে এবার আপনারা আশ্বস্ত হতে পারেন যে আমি পূর্বে যা বলেছিলাম, এখন যেগুলো ঘটছে সেগুলো আগে বলেছিলাম বলে আপনারা বিশ্বাস করতে পারেননি। এখন ঘটছে যেগুলো যেগুলো আপনার চোখের সামনে ঘটছে, সেগুলো এখন আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। আমরা বাংলাদেশ আর ভারত, এই দুটি দেশ কখনো কি শত্রু ছিল? এই দুটি দেশের মধ্যে কি কখনো যুদ্ধ হয়েছে? এই দুটি দেশ কি কখনো একটি দেশকে অন্য দেশ সাপ্রেস করার চেষ্টা করেছে? আমরা এই জিনিসটা যদি একটু দেখি, তাহলে আমরা বুঝবো ভারত বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে বিষাক্ত করে তোলার পিছনের কারণগুলো কি? এটা কি ভারতের দিক থেকে হচ্ছে নাকি বাংলাদেশের দিক থেকে হচ্ছে? এবং যদি বাংলাদেশের দিক থেকে হয়, কারা করছে? আর ভারতের দিক থেকে যদি হয়, তাহলে কারা করছে? 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অবধারিতভাবে ভারতের একটি অবদান আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, বাংলাদেশ কিন্তু যুদ্ধ চায়নি, কিন্তু বাংলাদেশের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ কি, আপনারা যারা ইতিহাসের ছাত্র, যাদের ইতিহাস সম্পর্কে ধারণা আছে, যারা পূর্বপুরুষের কাছ থেকেও ইতিহাস শুনেছেন, অথবা যারা জীবন দিয়ে দেখেছেন, নিজের জীবনে অভিজ্ঞতা লব্ধ, তারা দেখেছেন যে 1970 সালে যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দল নৌকা মার্কা নিয়ে 2টি ভোটেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। 2টি ভোট কি? একটি হচ্ছে স্থানীয়, মানে তখন তো বাংলাদেশ একটি প্রাদেশিক সরকার ছিল, প্রাদেশিক ইউনিট, আরেকটি হলো সেন্ট্রাল ইউনিট। দুটিতেই বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেটাকে বলা যায়। অর্থাৎ সরকার গঠন করার জন্য আওয়ামী লীগকে পাকিস্তানের কোনো খুচরা দল অথবা বাংলাদেশের কোনো খুচরা দলের উপরে নির্ভর না করেও একটি রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করার সক্ষমতা অর্জন করেছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের অংশ নয়, পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম দুটি অংশ শাসন করার সক্ষমতা অর্জন করে। এই সক্ষমতা অর্জন করার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী, যারা আমাদেরকে তাদের উপনিবেশ হিসেবে দেখত, যারা কোনোদিনও আমাদেরকে তাদের অংশ হিসেবে মনে করতো না, যারা আমাদের বাসার উপরে অ্যাগ্রেশন এনেছে, যারা আমাদেরকে চাকরিতে সমতা দিত না, এখন বলছেন কোটা, তখন কিন্তু কোটা ছিল না, কিন্তু তারপরেও 80% চাকরি, সরকারি চাকরি পাকিস্তানিরা পেত। আপনি খেয়াল করে দেখেন, মোট জনগোষ্ঠীর 56% ছিল বাংলাদেশে বসবাসকারী, আর মাত্র 44% ছিল পাকিস্তানে বসবাসকারী। অথচ নিয়ম মোতাবেক আমাদের পাওয়ার কথা ছিল বেশি চাকরি, তাদের পাওয়ার কথা ছিল কম, কিন্তু আমরা পেতাম কম, তারা পেত বেশি। এই বৈষম্য, এই নির্যাতন, এবং আপনারা দেখেন 54 সালে বাংলাদেশে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে, কিন্তু আইয়ুবেরা সেটাকে অল্প কিছুদিনের মধ্যেই ডেমোলিশ করে দেয়। তার মানে বাঙালির ক্ষমতা পেনিট্রেট করার কোনো সুযোগ ছিল না। তার বিরুদ্ধে 62-তে আন্দোলন হয়েছে, 66-তে 6 দফা আন্দোলন হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে, কিন্তু তারপরও পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদেরকে ক্ষমতায় বসাতে চায়নি। আর এই পেয়ারে পাকিস্তান আমাদেরই অংশ ছিল। 1947-এর আগে ভারত থেকে বেরিয়ে আসার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, এটা কিন্তু এই পূর্ব পাকিস্তানের মুসলমানেরাই করেছিল, পশ্চিম পাকিস্তানের মুসলমানরা কিন্তু করেনি। অথচ দেশ যখন পাকিস্তান পেল, তখন এই পূর্ব পাকিস্তানের মানুষের উপরেই কিন্তু সামরিক জাতাকল চালানো হয়েছে। তারপর 1970-এর নির্বাচনে আমরা বিশাল জয়লাভ করেও যখন ক্ষমতায় যেতে পারছিলাম না, তখন আমাদেরকে সাপ্রেস করার জন্যই পাকিস্তান কিন্তু বাংলাদেশে এসে যুদ্ধ ঘোষণা করেছিল, বাংলাদেশে এসে যুদ্ধ শুরু করেছিল। তার মানে বাংলাদেশের মানুষ মজলুম ছিল। এই মজলুমের উপরে জালেমের যখন অত্যাচার হয়, তখন সত্যিকার মানুষের দায় হচ্ছে তার পাশে দাঁড়ানো। ভারত ঠিক তখনই এসে এই বাংলার নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর আজকের বড় লম্বা লম্বা কথা বলা জামায়াতে ইসলামী, যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, সেটা কায়েমের জন্য যারা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে দাঁড়ানোর কথা ছিল, তারা কিন্তু মুনাফিকের মতো সেদিন জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল। 4 জন মন্ত্রী নিয়ে এই পূর্ব বাংলায়
যেটা এখনকার বাংলাদেশ, সেখানে নির্যাতনের এমন কোনো জাতাকল বাকি রাখেনি জামায়াতে ইসলামী বাংলাদেশকে, যার কারণে এই ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে 1971 সালের 16ই ডিসেম্বর নাকে খত দিয়ে পরাজয় বরণ করতে হয়েছিল। আপনারা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেখেন, সেখানে লেখা আছে মুক্তিযুদ্ধ হচ্ছে যারা পাকিস্তান বাংলাদেশের যুদ্ধে জামাতে ইসলামী, পাকিস্তান সেনাবাহিনী, নেজামে ইসলামী, জামাতে ইসলামী, মুসলিম লীগ, আল বদর, রাজাকার, আল শামস এবং শান্তি বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারা হলো মুক্তিযোদ্ধা। তাহলে বোঝেন, মুক্তিযুদ্ধ মানে হচ্ছে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করা, মুক্তিযুদ্ধ মানে হচ্ছে আল শামসের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করা মানুষরা, যারা যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছিল। আর এই ভারত, এই যে মহাভারত, এই মহাভারত বাংলাদেশের পক্ষে বন্ধুর মতো এসে দাঁড়িয়েছিল। তারপর 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এই ভারত কিন্তু তখনও বাংলাদেশে এসে কোনো ইনভেশনের চেষ্টা করেনি, কোনোভাবে বাংলাদেশকে অশান্তি দিয়েছে সেটা আমরা শুনিনি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আপনারা যারা বলছেন যে মুজিব বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে, সেটি যে মিথ্যা, আমরা 75 আমরা সেটি দেখেছি। 75-এর পর আবার আমরা কি দেখলাম? দেখেন, বাংলাদেশ এবং ভারতের যে এই দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের যুদ্ধের পর বঙ্গবন্ধু পাকিস্তান থেকে এসে প্রথমেই ইন্দিরা গান্ধীকে রিকোয়েস্ট করলেন তোমার সেনাবাহিনী নিয়ে যাও। ভারত কিন্তু তার সেনাবাহিনী নিয়ে গেছে। তারপরে ইন্দিরা মুজিব একটি চুক্তি হলো, এই দেশটি যেন টিকে যায়। ভারত পৃথিবীর নানা দেশকে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়। জাতিসংঘের স্বীকৃতি নিয়ে এসে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যায়। তারপর বাংলাদেশের 54টি নদী ভারতের অববাহিকায়, ভারত থেকে আসা। এই নদী না হলে বাংলাদেশের কৃষি বাঁচে না, এই নদী না হলে বাংলাদেশের মৎস্য থাকে না, এই নদী না হলে বাংলাদেশের যে সুজলা সুফলা ভূপ্রকৃতি সেটা বাঁচে না। সেই ভারত আমাদেরকে এই নদীর জল দিয়ে সহযোগিতা করছে। মাঝে মাঝে এর ব্যত্যয় হয়নি, আমি সেটা বলবো না, কিন্তু ভারত আমাদেরকে সবসময় এই সহযোগিতাটা দিয়ে এসছে। এই ভারতের সহযোগিতায় প্রতিদিনে বাংলাদেশ উন্নত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে ওই পাকিস্তানের 70 ভাগ বীজ যে বাংলাদেশে ছিল, তারা কিন্তু সবসময় শোধ তোলে যে ভারত আমাদের সব নিয়ে গেল। কিন্তু ভারত কি নিল এই পর্যন্ত আমরা তার কোনো নমুনা পেলাম না। অথচ ভারত সবকিছু নেওয়ার পরও আমরা পাকিস্তানের চাইতে ভালো আছি। কিভাবে ভালো থাকি? কারণ মহাভারত আমাদের পাশে এমন একটি দেশ, যে দেশটি শুধু ছায়া দেয়, লাথি দেয় না। বাংলাদেশকে বিপদে আপদে যখন দরকার হয়েছে ভারত কিন্তু সহযোগিতা দিয়েছে। ইন্দিরা মুজিব চুক্তিটি এই মোদি এসে কার্যকর করে গিয়েছে। তাহলে আপনি দেখেন, বাংলাদেশের যে কোনো দুর্বিপাক, দৈব দুর্বিপাকে, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামে অশান্তি ছিল, সেটার জন্য ভারত যথেষ্ট সহযোগিতা করেছে যেন একটি শান্তি চুক্তি হয়। বাংলাদেশে যখন নদীতে পানির সমস্যা হয়, ভারত তখন গঙ্গার পানি চুক্তি করে 30 বছরের জন্য বাংলাদেশকে পানির ব্যবস্থা করে দিয়েছে। আগামী বছর সেই পানির চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে। রাজনৈতিক সমঝোতা না হলে সেই চুক্তিটি আর নবায়ন হবে না। বাংলাদেশ কিন্তু বিশাল একটি থ্রেটের মুখে আছে। ভারত খুব স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে কাজ করে। ভারত দেন এন্ড দেয়ার কিছু করবে না। আগামী বছর যদি এই চুক্তিটি না হয়, তাহলে বাংলাদেশে মরুকরণ এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আপনারা দেখতে পাবেন। এই মৌলবাদী চক্র বাংলাদেশে যারা পাকিস্তানের যারা দালাল ছিল, কোলাবোরেটর ছিল, এবং যারা চিন্তায় এবং চেতনায় মধ্যযুগীয়, যাদের মধ্যে ইসলাম ধর্মের ন্যূনতম রেশ নেই। আমরা 71-এ দেখেছি তারা আমাদের নারীদেরকে কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে অত্যাচার নির্যাতন এক মুসলমান আরেক মুসলমানের উপরে করেছে। ইন্ডিয়া তার 1000 ভাগের 1 ভাগও কোনোদিন আমাদেরকে দেখায় নাই। অথচ এই মৌলবী, এই মোল্লা, এই ধর্মান্ধ, এই সাম্প্রদায়িক শক্তি সব সময় ভারত বিরোধী একটা বীজ বপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভুলটি সবচেয়ে বড় ছিল, বাংলাদেশে অলিতে গলিতে আনাসে কানাসে মাদ্রাসা দিয়ে প্রত্যেকটা মাদ্রাসা থেকে মৌলবাদী উৎপাদন করে তার নিজের কবর রচনা করেছেন। আমরা
বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনার মানুষেরা বহুবার বলেছি এই মাদ্রাসাকে কন্ট্রোল করতে হবে। আপনারা মেজবা কামালের একটি বক্তৃতা দেখে থাকবেন, 10 বছর আগে তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে, এটার পরিণতি খুব ভয়াবহ হবে। সেই পরিণতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন। তিনি কবিতার ভাষায় বলতেছেন, আপনি যদি কবিতা শুনতে ভালো না বাসেন, সমুদ্রের গর্জন শুনবেন। আমরা কবিতা শুনতে ভালোবাসি নাই, তাই আমরা সমুদ্রের গর্জন শুনেছি। এখন বাংলাদেশের কি হচ্ছে? ডক্টর ইউনূস আরেক শকুন বাংলাদেশকে সে দখল করলো। এখন বাংলাদেশের আছে কি? একটি বন্দর, সেটি চলে গেছে আমেরিকার হাতে। আরেকটি বন্দর করছে কারা? ডেনমার্ক। 40 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। সেই বন্দরটি হলে আমাদের যে বন্দরটি আছে, এই বন্দরটি কানা হয়ে যাবে। এই বন্দরটি তখন ওখানে এটাকে একটা বস্তি করে দিতে হবে, অথবা এটাকে একটা গো ডাউন করে দিতে হবে। আমাদের এই বন্দরটিও শেষ। কিছুদিন আগে আমাদের আগুন লেগেছিল এই ঢাকা এয়ারপোর্টে, আপনারা জানেন। সেই আগুন লাগার পিছনের কারণও আমরা বুঝতে পেরেছি। সেই আগুন লাগার পিছনের কারণ হচ্ছে এই এয়ারপোর্টটিকেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার আরেকটি চক্রান্ত। এইভাবে নানানভাবে আমরা আমাদের স্বার্থকে ডক্টর ইউনূসকে ব্যবহার করে বিদেশিরা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব বলে এখন আর কিছু থাকবে না। এখন ভারত দেখছে পাকিস্তানিদের সাথে আমাদের যে মেলামেশা, আমাদের দর্শকদের সাথে আমাদের যে মেলামেশা, সেই মেলামেশার কারণে ভারত আনকমফোর্টেবল ফিল করছে। কারণ পাকিস্তান উৎপাদন করে জঙ্গি, পাকিস্তান উৎপাদন করে সাম্প্রদায়িক শক্তি, পাকিস্তান উৎপাদন করে মিলিটারি শক্তি, যারা বুটের আঘাতে মানুষের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে। এখন তাদের সাথে যখন বাংলাদেশের প্রতিদিন দহরম মহরম চলছে, লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদের মতো লোকেরা যখন বাংলাদেশে এসে রেকি করে যাচ্ছে, ভারতের দিল্লিতে যখন এখান থেকে ট্রেনিং নিয়ে আক্রমণ চালাচ্ছে, তখন ভারতকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভারত এখন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনেছি, প্রয়োজন হলে যেই কোনো সময়ে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে মৌলবাদী স্থাপনা ধ্বংস করবে, মিলিটারি স্থাপনা ধ্বংস করবে। এর ফলে বাংলাদেশে যেটুক শক্তি আছে সেটুকু নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশ এই গঙ্গা পানি চুক্তিটাও শেষ হয়ে যাচ্ছে, খাদ্য উৎপাদনও কমে যাবে। আস্তে আস্তে বাংলাদেশ একটি দুর্ভিক্ষের দিকে যাবে। লক্ষ লক্ষ মানুষের চাকরি এখন নাই হয়ে গেছে। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, তাদের জীবন এখন হাহাকার চলছে। এবং গার্মেন্টস শ্রমিক, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে এখন হাহাকার নেমে এসছে। এই হাহাকার, এই অনাচার, এই অত্যাচার, এই নির্যাতন, নিপীড়নের মধ্যে একটি দেশ কতটুক সামনের দিকে যাবে? মৌলবাদীদের এই খপ্পরে যদি বাংলাদেশ সত্যিই পড়ে যায়, তাহলে এই বাংলাদেশের সীমান্ত আর রক্ষিত থাকবে না, এই বাংলাদেশের অখণ্ডতা আর থাকবে না, স্বাধীনতা আর থাকবে না। তাই আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ কোন দিকে যাবে। ভারত মহাশক্তিধর একটি রাষ্ট্র। এখন পাকিস্তানের এমন কোনো শক্তি নেই, বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে সে এখানে এসে পেনিট্রেট করবে, নাক গলাবে, কারণ তার সীমানাই এখনো রক্ষিত। তেহরিকে তালেবান প্রতিদিন কুড়িতে কুড়িতে, গন্ডায় গন্ডায় মারছে পাকিস্তানি বাহিনীকে। তাহলে আপনারা বোঝেন আজকের বাংলাদেশ ডক্টর ইউনূসের বদলতে, মৌলবাদী চক্রান্তের বদলতে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা বোঝেন। এখন যদি আপনারা আপনাদের চিন্তায়, আপনাদের চেতনায়, আপনাদের বোধে যদি পরিবর্তন আনতে না পারেন, সামনে আপনাদের জন্য রয়েছে ক্ষুধা, দারিদ্র, আপনাদের জন্য রয়েছে দুর্ভিক্ষ, আপনাদের জন্য রয়েছে গৃহযুদ্ধ। এই অবস্থায় বাংলাদেশ যে ডেন্সলি পপুলেটেড একটি কান্ট্রি, আপনারা দেখেন 18 কোটি মানুষ ছোট্ট একটু জায়গায় বসবাস করে, পৃথিবীর অন্য যেই কোনো দেশের চাইতে বেশি ডেন্সলি পপুলেটেড। সেই জায়গাটি আজকে এই ডক্টর ইউনূস যেভাবে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে, সবাইকে ঋণগ্রস্ত করার জন্য, গ্রামীণ ব্যাংকের গ্রাহক করার জন্য, সবাইকে ফকিন্নি বানিয়ে গ্রামীণ ব্যাংকের গ্রাহক করার জন্য ডক্টর ইউনূস যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে আপনারা ফিরে আসতে পারবেন না যদি না এখন সচেতন হই আমরা। তাহলে দেখেন যে ভারত কতদিন সহ্য করবে? বাংলাদেশে তার নিঃশ্বাস ফেলবে নাগিনীর মতো তার চারদিক দিয়ে, তার বিশাল এই সীমানা জুড়ে। তাহলে ভারতকে উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগে বাংলাদেশে যদি একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়, উৎপাদন ব্যাহত হবে, বৈদেশিক সম্পর্ক নষ্ট হবে, মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হবে। আর এর ফলশ্রুতিতে এটা হবে সোমালিয়া, এটা হবে রুয়ান্ডা, এটা হবে আফগানিস্তান, এটা হবে লিবিয়া, সিরিয়া। এই অবস্থায় আমরা কি
আলিঙ্গন করব, নাকি ডক্টর ইউনূসের মতো এই বিশ্ব বাটপারকে আমরা শিক্ষা দেব, সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। মহাভারত আগেও আমাদের সাথে ছিল, ভবিষ্যতেও আমাদের সাথে থাকবে বলে আমরা বিশ্বাস করি। কারণ প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার গণতান্ত্রিক মানসিকতার যে বলয়, সে বলয়, বুদ্ধিভিত্তিক শ্রেণীর যে বলয়, সে বলয়ের সাথে মহাভারত সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। কথা